আর্সেনিক অ্যালবাম ন্যাট্রামিওর দুইটা মেডিসিনে ফার্স্ট দুইটা মেডিসিন, তবে ন্যাট্রামিওর যেরকম দেখে যে একটু মানে লবণ প্রচুর পরিমাণে লবণ খায়, গানের দিকটা একটু শুকনা চিকন থাকে, এর পরবর্তীতে তার একটা মানে দেখে যে মানে সান্ত্বনায় বৃদ্ধি বা এর পরবর্তীতে তার মাথা ব্যথা যে একটা হিস্ট্রি থাকে, বিশেষ করে আপনার মানে দিনে 10টা 11টার দিকে মাথা ব্যথা বৃদ্ধি পায়, এই জিনিসটা আর্সেনিক অ্যালবাম থেকে একটু আলাদা করে দিবে আর কি আমাদেরকে, এই আর কি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই জন্য তো স্যার আপনার লেকচারটা ভালো লাগে, আপনি যখনই বলেন ডিডি করে দেন। থ্যাংক ইউ স্যার, এ গ্রেট থ্যাঙ্কস। এনিবডি এলস? এই পিকুলার গুলো কেউ যদি সবগুলো দেখো, দুই একটা বললেই হবে পিকুলার গুলো। আর্সেনিক দিনে ভূত দেখে, তারপরে স্যার আর্সেনিক হলো স্যার ছুরি দেখলে আত্মহত্যা করতে চায় বা মরে যেতে চায়, ইঁদুর সার পোকা বিছানা এগুলা দেখে ভয় পায়, মানে ইনসিকিউর ফিল করে, চোর ডাকাত এগুলা দেখে ইনসিকিউর ফিল করে স্যার। এই কটা মনে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইটস এনাফ, গুড এনাফ, যথেষ্ট। ঠিক আছে, মাথা ঘুরে যেন কাত হয়ে পড়ে যাচ্ছে, কাত হয়ে পড়ে যাচ্ছে। তাহলে আর কোনিয়ামের সাথে কিভাবে আমরা এটা পার্থক্য করব? কোনিয়াম শোয়ার পরে মালিশে মাথা রাখতে হয়। ইভেন দো সকালে ঘুম থেকে শুতে গেলেও তার মাথা ঘুরবে, সকালে ঘুম থেকে ওঠার পরেও তার মাথা ঘুরবে, ঠিক আছে? চোখ বন্ধ করলে তার একটু রিল্যাক্স লাগবে, দ্যাট ইজ কোনিয়াম মেকুলিটাম। স্যার কোনিয়ামের চমৎকার একটা লক্ষণ আছে স্যার মাথা ঘুরার সাথে আর কি স্যার, সেটা হচ্ছে যে চোখ বন্ধ করলে তার মানে ঘামাবে আর কি, মানে যখন সে চোখ বন্ধ করে তখন তার ঘাম হবে, এবং কি মানে দেখে যে তারও একদম মানে মাথা ঘুরার একটা ইয়ে থাকে। আজ ওই ম্যাডাম একটু আগে বললো যে আপনার ছুরি দেখলে ভয় হয় আর্সেনিক অ্যালবাম, কিন্তু আত্মহত্যার প্রবণতা জাগে আপনার অ্যালুমিনাতে, এবং কি রক্ত দেখলে তার মধ্যে উত্তেজনা অ্যালুমিনের। এই ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়ামটা একটু আর্সেনিক থেকে একটু একটু হালকা একটু ভিন্ন। তো মানে আত্মহত্যার প্রবণতা যেটা জাগে এটা কিন্তু অ্যালুমিনিয়াম, ভয়টা যেটা পায় হ্যাঁ, ছুরি দেখে সে মরে যাওয়ার ভয়, ওই যে ইনসিকিউর। হ্যাঁ, মানে সে নিরাপত্তাহীনতা ভোগে ছুরি দেখলে, সেটা হচ্ছে যে আমাদের আর্সেনিক অ্যালবাম। আর ছুরি দেখলে তার মধ্যে আত্মহত্যার প্রবণতা জাগে, কিন্তু এমনি নরমালি জাগে না, কিন্তু সেটা হবে আমাদের মানে অ্যালুমিনা। আলুমিনা মানে আমাকে আলু দিয়ে না, আলু খেলে তার বৃদ্ধি পায়, আলুমিনা, অ্যালুমিনা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এবার আমরা দেখেছি আর্সেনিকের অস্থিরতা ব্যাপক এবং উদ্বেগ ব্যাপক। আর্সেনিকে অস্থিরতা এবং উদ্বেগ নিয়ে দেখি 10-12টা মেডিসিনে আমরা ডিডি করতে পারি কিনা, ঠিক আছে স্যার? নাকি তার আগে আমরা একটা হেরিং দেখে আসি, তাহলে সুবিধা হবে না? তারপরে যাবো এটা ইনশাল্লাহ। তো আমাদের আচ্ছা হেরিং সম্পর্কে ধারণা আসতো আমাদের কম বেশি আছে। মিথুন স্যার কেমন আছেন স্যার? মিথুন স্যার কিছু বলবেন? আনমিউট আছে। আদাব স্যার। স্যার শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। আচ্ছা ধন্যবাদ স্যার, আপনারা কথা বলুন, আমি শুনতেছি স্যার। আমি যে বের হচ্ছি তো গাড়িতে আছি, কথা বলুন আপনারা। আপনি কি শ্বশুর বাড়ি না নিজের বাড়ি? না না, ওই যে মিসেস কে ট্রেনে তুলে দিতে যাচ্ছি। সুবহানাল্লাহ, এরকম সৌভাগ্য। তাও যদি আপনার মিসেস হতে পারতাম, অন্তত ট্রেনে তো তুলে দিয়ে আসতেন। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের হেরিং স্যারের এই প্রুভিং বা ইত্যাদি এই বিষয়গুলো করতে গিয়ে আমাদের হেরিং স্যারের প্র্যাকটিস লাইফ যে খুব যে সমৃদ্ধ ছিল তা কিন্তু না, জানেন তো? তবে হেরিং স্যারের এই লেখা বা প্রুভিং, তারপরে তার সিমটমের যে বিশ্লেষণ, এইটা কিন্তু ওয়ার্ল্ডে নাম্বার 1, ঠিক আছে? তো এই জন্য অনেক সময় আমরা দেখি যে ভালো স্টুডেন্ট হলে কিন্তু ভালো শিক্ষক হয় না, ঠিক আছে? আর ভালো শিক্ষক হলে ভালো প্র্যাকটিস হয় না, আবার ভালো প্র্যাকটিস করলেও ভালো শিক্ষকতা করা যায় না।
যাই হোক, এগুলো মানুষের ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, তারপরে এক্সপিরিয়েন্স ইত্যাদি ইত্যাদি সবগুলো নির্ণয় করবে ইনশাআল্লাহ। আর্সেনিকে বলা হচ্ছে যে তার ভার্টিগো, টাইফাস, তারপরে হার্ট ডিজিজ, ইয়েলো ফিভার, এই সময় আর্সেনিক রোগীর চেতনা হারিয়ে ফেলে। আচ্ছা, আমরা এখানে টাইফাস বললাম আর টাইফয়েড বললাম, টাইফয়েডটা বলিনি। টাইফাস আর টাইফয়েডের পার্থক্যটা আমাদের রেবেকা ম্যাডাম নিশ্চয়ই ভালো বলতে পারবে। হোয়াট ইজ টাইফয়েড আর হোয়াট টাইফাস? অনেক সময় টাইফাস আছে, খেয়াল করেছেন আপনারা? খুব সংক্ষেপে বলে রাখি, টাইফয়েড জ্বরটা হয় পানিবাহিত এক প্রকার জীবাণু থেকে। টাইফয়েড তো ব্যাকটেরিয়ার আক্রমণ, না? ব্যাকটেরিয়া। জি স্যার। আর টাইফাস হচ্ছে আপনার এক প্রকার ওই যে মাইট আছে না, মাইট, ছোট ছোট, যেমন মনে করেন শীতকালে প্রথম যেদিন লেপ বের করা হয় সেদিন ওই যে লেপের কাভার করাতে গিয়ে যাদের নাকে হাসি আছে, যার মাধ্যমে, দ্যাট ইজ মাইট। তারপরে বই অনেকদিন পড়ে আছে, পুরাতন বইয়ের, হ্যাঁ, সেই বইয়ের থেকে একটা দুর্গন্ধ আসে বা ইত্যাদি, ওইটা মাইট জনিত কারণে, এবং নাকে সুড়সুড়ি তৈরি করে, অ্যালার্জিক, দ্যাট ইজ মাইট। হ্যাঁ, অথবা লাইস, উকুন, এরকম ছোট ক্ষুদ্র ইয়ে থেকে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে জ্বর আসে, দ্যাট ইজ টাইফাস। এখানে টাইফাসের কথা বলে, আর টাইফয়েড আমরা জানি ব্যাকটেরিয়া পানি ঘটিত। টাইফয়েড রোগটা কিন্তু নট ইজি রোগ, এটা কিন্তু আমাদের মাথায় রেখে কাইন্ডলি। যদি কারো প্রায় জ্বর আসাটা প্রবণতা থাকে, প্রায় জ্বর আসাটা প্রবণতা থাকে, মাঝে মধ্যে জ্বর আসে, তার গায়ে যে ঘাম হয় ঘামটা দুর্গন্ধ হয়, তার যে টয়লেটটা হয় টয়লেটটা দুর্গন্ধযুক্ত হয়, হঠাৎ করে অনেক জ্বর হয়ে যায়, আবার জ্বর সেরে যায়, শরীর দুর্বল হয়ে যায়, মুখে কি থাকে না, কোনো স্বাদ থাকে না, যে টাইফয়েডের কিন্তু অন্যতম লক্ষণ। আর টাইফয়েড জীবাণু টেস্ট করতে গেলে সাধারণত কয়দিন, মিনিমাম 6 দিন লাগে। 6 দিনের আগে টাইফয়েডের জীবাণু টেস্টে ধরা পড়ে না, এটা কিন্তু আমরা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই জন্য টাইফয়েডের টেস্ট যদি কেউ দেন, ভিডাল টেস্ট বা উইডাল টেস্ট বলে, এই টেস্টটা অবশ্যই 7 দিনের আগে না দেওয়াই উত্তম। ডাক্তাররা দিয়ে রাখে তো বলে যে 7ম দিনের দিন বা 6ষ্ঠ দিনের দিন করতেই। আর তো টাইফয়েড আছে লং টার্ম ইত্যাদি ব্যাপার, এই ব্যাপারে আমাদের খুব দারুণ একটা মেডিসিন আছে, ব্যাকটেরিয়া, এক্ষেত্রে আমরা ইয়ে করতে পারি। দেখ, আমরা ছিলাম টাইফাসে, টাইফাস, তাহলে ভার্টিগো, টাইফাস, হার্ট ডিজিজ, ইয়েলো ফিভার, এসব ক্ষেত্রে আর্সেনিকের রোগী চেতনা হারিয়ে ফেলবে। মৃগী রোগে যদি হয়, যদি আর্সেনিকের লক্ষণ ক্যারি করে সে, তা মৃগী রোগীও চেতনা হারিয়ে ফেলবে। তাহলে ফেইন্ট হয়ে যাওয়া আর্সেনিকের অন্যতম একটা লক্ষণ বলে এখানে মনে হচ্ছে স্পেশাল কিছু বিষয়। আচ্ছা, তারপরে বলা হচ্ছে রোগিনী অচৈতন্য অবস্থায় বিছানার উপর শুয়ে পড়ে, বিড়বিড় করে, চোখ দুটি স্থির তাকিয়ে থাকে একবারে, কপালে চোখ দুটি স্থির, তখন আমরা মনে করি কি জানেন, তার উপরে কালি ভর করেছে। দেখছেন গ্রামে এরকম, ঠিক এরকম একটা ব্যাপার, ভর করেছে, অথবা জিন ভর করেছে বা ভর করে, যার কারণে সে ঠিকরে তাকিয়ে আছে, তার চোখের কোনো পলক পড়ে না। আপনারা দেখছেন এরকম, আমি দেখছি। হ্যাঁ, তখন নানান কিছু হয়, আমাদের ভিতরে এই ধরনের বেশ কিছু সুপারস্টিশিয়াস ব্যাপার আছে, কুসংস্কার। অথচ এটি কিন্তু রোগগুলো একটু বলুন, টাইফাস, মৃগরোগ আর কি কি? আচ্ছা, ভার্টিগো, টাইফাস, হার্ট ডিজিজ, ইয়েলো ফিভার, মৃগরোগ, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে বলছে যে মৃগী রোগের ক্ষেত্রে যখন হয় না, তখন আবার সে কি হয়ে যায়, জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। আর ইয়েলো ফিভার যখন হয়, তার স্মৃতি শক্তি হ্রাস পায়। এগুলো মনে থাকবে না, কিন্তু শুনে রাখি, কাজে লাগবে হয়তো। আচ্ছা, তারপরে হচ্ছে গ্যাস্ট্রাইটিস মিউকোসা, তার পাকস্থলীর ভেতরের আস্তরণে যদি প্রদাহ হয়, গ্যাস্ট্রাইটিস মিউকোসা দেখা দিলে শিশুদের ক্ষেত্রে শিশুর অসাড়তা দেখা যায়, উদ্বিগ্ন বিলাপ দ্বারা বিঘ্নিত বা ভঙ্গ হয়, মানে উদ্বিগ্ন হয়ে যায় এবং সে ভুল বকতে থাকে।
মাথায় রাজ্যে চিন্তা এসে পড়ে, এতই দুর্বল থাকে যে চিন্তাগুলিকে সরিয়ে দিতে পারে না। আবার সেই চিন্তাগুলি থেকে একটা সম্পূর্ণ ধারণা গঠন করে উঠতেও পারে না। তার মানে তার মাথা ওই অবস্থায় ঠিক মতো কাজ করতে পারে না। থট ক্রাউড অফ হিম। একা থাকলে রোগ সম্পর্কিত অন্যান্য চিন্তা করতে থাকে, এগুলিকে মাথা থেকে প্রায় তাড়াতেই পারে না। এজন্য তার ভিতরে কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার কাজ করে সেই ক্ষেত্রে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইটের একটা ভালো কাজ আছে। ইফ অ্যাকোনাইট ডাজন্ট কভার, then we will use arsenicum, album, low potency frequent dose. Clear? ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। লো পটেন্সি ফ্রিকোয়েন্ট ডোজ। ওকে, আচ্ছা আচ্ছা। তারপরে আবার কি আমরা এখানে হেরিংস গাইডের যে মাইন্ড ইয়েটা সেটা করতেছি। বিকালবেলা বিছানায় শুয়ে শুয়ে বিষণ্ণভাবে অমঙ্গলের আশঙ্কা করতে থাকে, ভয় পায় তার আত্মীয় স্বজনের সাথে বুঝি খারাপ কিছু ঘটতে পারে ইত্যাদি। ওই প্রথমে একটা ওয়ার্ড বলেছিলাম, আর্সেনিক মনে রাখতে হলে কোন ওয়ার্ডটা মনে রাখতে হবে? এনিবডি? ইনসিকিউর। ইনসিকিউর, জি স্যার। অলওয়েজ হি অর শি ফিলস ইনসিকিউর। ফাইন। আচ্ছা, বলা হচ্ছে যে দৃঢ় বিশ্বাস পোষণ করে সে এবং তার পরিবারের লোকজন না খেতে পেয়ে মারা যাবে। Fixed idea that he and his family will die of কি starvation হওয়ার কথা, starvation, ঠিক আছে। এটা এরকম একটা সিম্পটম আমাদের আরেকটা মেডিসিনে আছে, যাকে আমরা বলি যে বিজনেস মাইন্ডেড অথবা অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট। নাটস না স্যার ব্রায়োনিয়া। তাহলে ব্রাইনার ভিতরে এটা রয়েছে কিন্তু। জি, সে ব্রাইনিয়া কিন্তু তার পেশা বা কর্ম বা ইয়ে নিয়ে উদ্বিগ্ন, বিজনেস অ্যাবাউট, ঠিক আছে। আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন থাকে কে সবচেয়ে বেশি? জি জি, আর্সেনিক এখানে প্রমিনেন্ট, নাম্বার 1। ইভেন অ্যালোসক্রোটিনা নাম্বার 1, নেট্রাম সিলিকা নাম্বার 1। যাক, আমরা আর্সেনিকটা বেশি মনে রাখি, লাইকোপোডিয়াম অলসো, ঠিক আছে। তাহলে কার্সিনোসিনা কিন্তু স্যার সুপার গ্রেড। গুড স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কার্সিনোসিন আর্সেনিক যেটা আসলোই, আর্সেনিকের রোগের বিপরীত ক্যারেক্টার কার্সিনোসিন ক্যারি করে। কার্সিনোসিন কিন্তু শান্ত স্বভাবের, আর ঠিক তার বিপরীত ক্যারেক্টার আছে আর্সেনিক। শান্ত স্বভাবের স্যার শতকরা 75% আর বাকি 25% কিন্তু টুকরো হতে পারে, মানে পেন্ডুলামের নাই, ঘড়ির পেন্ডুলামের নাই। ম্যাডোরিনাম, কার্সিনোসিন একেবারেই ভালো, আবার একেবারেই খারাপ। একেবারে খারাপ চরিত্রটাও কিন্তু কার্সিনোসিন হতে পারে, একেবারে ভালো সব থেকে সেটাও কার্সিনোসিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, এও হয় অ হয়। যেমন আসলে আর্সেনিক কি শুধুই শীতকাতর? সবসময় কিন্তু শীতকাতর সে থাকে না, চেঞ্জেবল হয়ে যায়। আর সালফারকে আসলে গরম কাতর সবসময় গরম কাতর থাকে না। নেপটামিউর দেখেন, আপনি নেপটামিউর দেখেন, ও সম্ভবত গরমেও ফার্স্ট গ্রেড, শীতেও ফার্স্ট গ্রেড। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আর্সেনিকের রোগের ভিতরে আবার জড়তা লক্ষ্য করা যায়। জড়তা, সে বোকা, কানে কম শোনে, ঠিক আছে, এবং মনে হয় যে প্রায় সম্পূর্ণ অন্ধ। এবং আর্সেনিকের রোগের যে মাইগ্রেন হয়, মাইগ্রেন হলে সে মনে হয় যেন সে মারা যাবে। মাইগ্রেন হলে মনে হয় যেন সে মারা যাবে। মাইগ্রেনকে আমরা বাংলায় কি বলি? আধ কপালে, তাই না?
কারণ কপালের এক সাইডে যন্ত্রণাটা বেশি হয়। তাহলে মাইগ্রেনে আমি পার্সোনালি সবচেয়ে বেশি ব্যবহার করি নেপটামিউর আর ক্যালিফা 6X, এবং এই ক্ষেত্রে সাকসেস রেট আমার 100 বলা ঠিক হবে না, 99 মাইগ্রেনে। হয়তো মাঝে মধ্যে অন্য মেডিসিন যেমন গ্লোনোনাইন, বেলোডোনা, ইনস্ট্যান্ট কাজ করে, কিন্তু নেপটামিউর আর আচ্ছা যাই হোক। তো এখানে আবার নতুন করে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে, সে যদি মনে করে তার এই মাইগ্রেন থেকে সে মারা যাবে, দেন উইল থিঙ্ক আর্সেনিকাম অ্যালবাম অন্যান্য সিমটম মিলিয়ে। ডায়াবেটিস মেলিটাসের সময় এক রোগী যন্ত্রণাদায়ক হ্যালুসিনেশনের শিকার হতো। যখন কোনো কাজ করত, খেত, হাত ধুতো ইত্যাদি, তখন মনে হতো তার পাশে দাঁড়িয়ে কেউ যেন সেই একই কাজগুলি করছে। দিস ইজ আর্সেনিক হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন কি? ডায়াবেটিস মেলিটাসের সময় যদি তার থাকে, সেই সময় ডায়াবেটিস যদি হাই হয় বা ডায়াবেটিসটা বেশি ক্যারি করছে, সেই সময় সে যখন হাত মুখ বা ইত্যাদি ধুচ্ছে, মনে হচ্ছে আরেকজনও তার সাথে ধুচ্ছে। এটা তো এক প্রকার ডিলিউশন, এখানে হ্যালুসিনেশন বলে যদিও। হ্যাঁ, রোগী বিছানার উপর বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় বা কীট পতঙ্গ দেখতে পায়। এই যে একটু আগে আলোচনা করেছিলাম, কি কি কীট পতঙ্গের কথা বলছিলাম আমরা? দুইটার কথা বলছিলাম। দ্যাট ইজ, মনে আছে কারো? সাপ, পোকা, ইঁদুর। হ্যাঁ, সাপ, পোকা, ইঁদুর। ভেরি গুড। আর্সেনিকের একটা পিরিয়ডিসিটি আছে। পিরিয়ডিসিটি বুঝি তো আমরা, একটা নির্দিষ্ট সময় অন্তর। আর্সেনিকের কিন্তু নির্দিষ্ট সময় অন্তর তার বিভিন্ন কল্পনাগুলো ফিরে আসে, আচ্ছা, আর্সেনিক যেহেতু ইরিটেবল পেশেন্ট, তাই তো রেস্টলেসনেস পেশেন্ট, সেই জন্য সে অনেক সময় কেমন করে কথা বলে উঠবে? ওয়াইল্ডলি কথা বলবে, অর্থাৎ হিংস্র ভাবে, আক্রমণাত্মক ভাবে কথা বলবে। স্যার, এই আক্রমণাত্মকের সঙ্গে আর্সেনিকের ক্যারেক্টারের দিকে যদিও আপনি বারবার জায়গাগুলো রিপিট করেছেন, বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক দিক দিয়ে যদি চিন্তা করি, এই হিংস্রতার মধ্য দিয়ে তার সেলফিশনেস এবং একেবারে ব্যক্তিকেন্দ্রিক, তার সে সবসময় চিন্তা চেতনা যা করে ব্যক্তিকেন্দ্রিক, সে নিজেকে ব্যতীত কখনো কোনো কিছু, আমরা সবসময় বলি যে স্বার্থপর মেডিসিন সালফার, টপ গ্রেডেরও একটা স্বার্থপর মেডিসিন কিন্তু আর্সেনিক অ্যালবাম, এবং প্রচন্ড কৃপণ প্রকৃতির উপর। রাইট স্যার, থ্যাংক ইউ ফর ইয়োর সংযোজন। জি স্যার, তাহলে কৃপণ যেহেতু বললেন, তাহলে এভারেজটা একটু বলে আসি। সে এভারেজ সাকসেসের কয়েকটা ওয়ার্ড আবার বলি আমি। অ্যাংজাইটি, মানে প্রথম ইনসিকিউরিটি, তারপর অ্যাংজাইটি, ডিপেন্ডেন্সি, এভারাইজ, কম্পালসিভনেস, ডিসপেয়ার, এগুলো সব আর্সেনিকের। ফিয়ার অফ ডেথ, অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট, তারপরে হচ্ছে ফিয়ার অফ কন্টামিনেশন, ফিয়ার অফ ক্যান্সার, arsenic. The patient develops avarice and fear of poverty. The patient develops avarice and fear of poverty. He feels that financial security could ward off health risk and almost death itself. তার মানে সে টাকা পয়সা জমাতে চায়, টাকা যদি থাকে তাহলে তার কি হবে? স্বাস্থ্য বিষয়ক তার কি যে সিকিউরিটি রিস্ক গুলো আছে, অথবা তার মৃত্যুর ভয়ে বা ইত্যাদি, এইসব ক্ষেত্রে তার হেল্প করবে। ভয় মানে কি? এইসব থেকে বাঁচাতে তাকে হেল্প করবে আর্সেনিক। এর জন্য সে অ্যাভারাইজ হয়ে ওঠে। কেমন অ্যাভারাইজ হয়ে ওঠে? কৃপণ হয়ে ওঠে। হি সেভস এনিথিং, হি সেভস এনিথিং হুইচ মে হ্যাভ এ কনসিভেবল ইউজ, মানে যেগুলো খুব সাধারণ একটা, যেগুলো সংরক্ষণ করে, যেমন পেপার ব্যাগ পর্যন্ত সংরক্ষণ করে, রাবার ব্যান্ড পর্যন্ত সে সংরক্ষণ করে। অল কেয়ারফুলি স্টোরড লেবেলড এগেইনস্ট ফিউচার নিড, ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখে। এটা আর্সেনিক। এটা কিসের জন্য? সে অ্যাভারাইসের জন্য।
সালফারও কিন্তু এই কাজটা করে, এবং সালফারকে আমি এই এক সিমটমেও অনেক রোগীকে ওষুধ দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি। ও সালফারও কিন্তু জিনিসপত্র সংরক্ষণ করে। কিভাবে সংরক্ষণ করে? সে অ্যানসিয়েন্টলি সংরক্ষণ করে, পুরাতন জিনিস সংরক্ষণ করে, পুরাতন জিনিস সে ফেলে দিতে চায় না। এটা কিন্তু তার এভারেজের জন্য না, কিন্তু সালফার তার পুরাতন জিনিসটা তার কি ভালো লাগে, ওই জিনিসটাকে সে আঁকড়ে ধরে রাখতে চায়। কারণ কি, তার ভিতরে ওই যে দার্শনিক একটা মানসিকতা আছে, চিন্তাশীল একটা মানসিকতা আছে, ঠিক আছে। এজন্য সে কি করে, ছোটবেলায় খেলাধুলা করতো, জিনিসপত্র সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে অ্যানসিয়েন্ট হিসাবে, স্মৃতি হিসাবে, ওইগুলো তার পরবর্তীতে ইয়ে করবে। সম্পদ বা সংরক্ষণের জন্য কিন্তু না এটা। আবার কি করে, সে পুরাতন জামা কাপড় সে যেমন পছন্দ করে, তার মনের ইয়ের দিক থেকে তার ওই যেমন উদাসীনতা আছে, আবার পুরাতন জামা কাপড় গুলো হয়তো পছন্দ না করলেও সুন্দর করে থরে থরে থরে, ক্লাস 7-এ পড়ছে এই ড্রেসটা, 8-এ পড়ছে ড্রেসটা, এসএসসির সময় পরীক্ষা দিয়েছিলাম এইটা, এগুলো সে নষ্ট হলে ফেলতে চায় না, সুন্দর করে থরে 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 সাজিয়ে রাখে, ইভেন বই পুস্তক সহ। এটা কিন্তু সালফারের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য। মিথুন স্যার, এন্টিকের যে জিনিসপত্র গুলো আমাদের একেবারে পূর্বপুরুষে বা পূর্ব যুগের যে জিনিসপত্র, এগুলো খুব শৌখিন ভাবে সংগ্রহ করে থাকে সালফারের পেশেন্ট। এবং সালফারের পেশেন্ট মূলত বংশ পরম্পরায় যে ফ্যামিলি যে ট্র্যাডিশন গুলো, এগুলো খুব গুরুত্ব সহকারে লালন এবং পালন করে থাকে। এটা সালফারকে ইন্ডিকেশন করার গুরুত্বপূর্ণ কিছু সায়েন্স। থ্যাংক ইউ স্যার। তাহলে এভারেজ মানে সংরক্ষণ করতে স্যার সালফার ম্যাডাম আলিহীন কলমও স্যার গুছিয়ে রাখে, মোট কথা হলো এটা। জি জি জি, এটা কিন্তু সে মানে কৃপণতার জন্য কিন্তু করে না, বুঝতে হবে কিন্তু বিষয়টা, সংরক্ষণের জন্য করে। আর কৃপণতার জন্য যদি গুছিয়ে রাখে, তাহলে কোন দুটা মেডিসিনের কথা বেশি মনে পড়বে আমাদের? আর্সেনিক আর্সেনিক আর লাইকোপোডিয়াম। ভেরি এই তো সুন্দর, আমরা তো সবাই পেরে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে যারা কথা বলছেন না, আপনারা মনে করছেন যে শামুকের স্বভাব গ্রহণ করেছেন, শামুকের স্বভাব বোঝেন তো, ঠিক আছে, তো তারা কিন্তু আপনারা লস করতেছেন, ঠিক আছে। স্যার আমি অলরেডি মাদ্রাসায়, আমাদের ক্লাস শুরু সকালে তো। না, দ্যাটস ওকে। তার মানে আপনি গিল্টি ফিল করতেছিলেন, কথা বলতে পারছিলেন না বলে। হ্যাঁ, না এটা ঠিক আছে, চেপে রাখতে পারে না নিজের ভিতরে, দুঃখ বোধ কষ্ট সব বলে দেয়। কে? আরে আরিফা ম্যাডাম, দেখলেন না, সবসময় ওষুধের নাম বলতে হবে না। এক্ষেত্রে ভ্যানিলাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রেমেডি স্যার, একেবারে হাই রেটের আপনার এক্সট্রোভার্টেড পেশেন্ট। জি জি, ফসফরাস তার সঙ্গে ভ্যানিলা একটা নিউ রেমেডি, খুবই গুরুত্বপূর্ণ। ও চেপে রাখতে পারে না, কথা বলাই লাগবে। আর প্রসঙ্গ ছাড়া কথা বলবে কে? হায় সমাজ, লেগেসিস হায় সমাজ, লেগেসিস 1 নম্বরে। বাহ, আমরা তো ভালোই শিখে গেছি আলহামদুলিল্লাহ, আমারও মনে পড়ে যাচ্ছে, ধন্যবাদ। আপনার সব যা জিজ্ঞেস করছে সব যা মনে আছে তা কিন্তু না, আমি কিন্তু রিওয়াইন্ড করে নিচ্ছি, ভালো হচ্ছে না? আচ্ছা, আমরা সুইসাইডের কথা, আর্সেনিকের কথা একটু মনে পড়ে কম, কিন্তু হেরিং বলতেছে যে আর্সেনিক সুইসাইডও করতে পারে, করতে পারে না, সুইসাইড করে। রোগীর মধ্যে আত্মহত্যা প্রবণতা লক্ষ্য করা যায় আর্সেনিকের ক্ষেত্রে। একবার এক নাপিত তার খরিদ্দারের গলা কেটে দেওয়ার ইচ্ছা হয়েছিল, এটা আর্সেনিকের ইচ্ছা হয়েছিল। যে কে বলবেন? আচ্ছা আচ্ছা, কেন? কোন এক রোগী কাঁদতো, ঘ্যান ঘ্যান করতো, কিন্তু সে কম কথা বলতো, এটাও একটা আর্সেনিকের বৈশিষ্ট্য।
হিস্ট্রি, এর আগে বলা হয়েছে হিস্ট্রিয়াগ্রস্ত অবস্থায় রোগী ভয় পাওয়ার পরিবর্তে কান্নাকাটি করতে থাকে বেশি। আপনারা কি হিস্ট্রিয়াগ্রস্ত রোগী দেখছেন কেউ? আমি কিন্তু দেখছি অহরহ। কিভাবে দেখছেন? ইগনেশিয়ার ক্ষেত্রে চমৎকার পাওয়া যায় স্যার, হিস্ট্রিওনিক্স। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্য এই ক্ষেত্রে প্রথম মেডিসিন অ্যাকোনাইট মনে করি। ওরা অ্যাকোনাইট দিয়ে শুরু করতে হবে, তারপর অন্য মেডিসিন যাওয়া হবে, এই আর কি। তো ওই হিস্টেরিয়াগ্রস্ত রোগীর চোখের দিকে তাকালে যাদের অভিজ্ঞতা নেই তাদের ভয় লেগে যাবে, মনে হবে রোগীটা এখনই মারা যাবে, এরকম তাই মনে হবে। ইভেন চোখ পর্যন্ত উল্টে যায় তাদের। হ্যাঁ, কি করবে নিজেই বুঝতে পারে না। তবে সাধারণত এদের ট্রিটমেন্টটা আমাদের কাছে তো আসে কম। তো ওরা গেলে কি করে, সঙ্গে সঙ্গে একটা ওমিডন ইনজেকশন, একটা হচ্ছে আপনার অ্যাসিডিটির ইনজেকশন, যখন একটা মেপিপ্রোজল বা ইত্যাদি, আর সঙ্গে সঙ্গে একটা ঘুমের ইনজেকশন দিয়ে দেবে। রোগী আপনার 10 মিনিটের ভিতরে ঘুমিয়ে পড়বে। আলহামদুলিল্লাহ, ঘুমিয়ে পড়লে একটা ঘুম দিয়ে রোগী বলবে আমি হাসপাতালে কেন বা ক্লিনিকে কেন, মানে এতটাই সুস্থ হয়ে যাবে, অ্যাজ ইউজুয়াল, একদম স্বাভাবিক হয়ে যাবে। জি, হিস্ট্রিয়ার রোগীর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, আবার বলা হচ্ছে যে রোগী ঘ্যান ঘ্যান করে, দাঁত কড়মড় করে। মাসিক ঋতুস্রাবের সময় রোগিনী উচ্চস্বরে বিলাপ করে, আর্তনাদ করে ও কাঁদে। রোগী করুণ ভাবে অভিযোগ করে গভীর উদ্বিগ্নতা, অস্থিরতা, পেটে এক প্রকার অস্বস্তিকর অনুভূতি ও শ্বাসকষ্টে ভোগে। এটা আর্সেনিকের বেশ কিছু মানসিক লক্ষণ। হেরিং স্যার বলতেছে। যাই হোক, এবার আমরা ওই যে আর্সেনিকের অস্থিরতা একটু ডিডি করে আসি, ঠিক আছে স্যার? বলা হচ্ছে যে অস্থিরতা সহিত দুর্বলতা এবং অবসাদ এবং অবসাদগ্রস্ত অবস্থায় অস্থিরতা বর্তমানে এটা আর্সেনিকের নির্দেশক লক্ষণ। সামান্য নড়াচড়া অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। সাধারণত মানুষ অস্থিরতার পর দুর্বল হয়ে যায়, তখন সে বিশ্রাম চায়, চুপচাপ পড়ে থাকে, স্বাভাবিক। এবং আর্সেনিকের রোগী অস্থিরতার পর দুর্বলতা বোধ করে, কিন্তু ইয়ার বিশেষ লক্ষণ এই যে রোগী এত যে দুর্বল তথাপি অতিশয় কাতরতার সহিত এপাশ ওপাশ করতে চেষ্টা করে। রোগী দুর্বল, নড়তে পারছে না, কিন্তু আর ওই যে অস্থিরতা কাজ করছে। আচ্ছা, বলা হচ্ছে যে অত্যন্ত পিপাসা এবং পিপাসায় ঘন ঘন কিন্তু অল্প পরিমাণ জল পান করা, জ্বালা ও জ্বালার সহিত শীতভাব লক্ষণগুলি বর্তমান থাকে। অ্যাকোনাইটের ভিতরে অস্থিরতা থাকে। হঠাৎ রোগাক্রমের সময় দেখা যায় রোগী স্বাস্থ্যবান হলেও রোগের তীব্রতা এত বেশি হয় যে অ্যাকোনাইটের চোখে মুখে একটা ভীষণ উদ্বেগ এবং উৎকণ্ঠার ছাপ স্পষ্ট প্রতিভাত হয়। ভয় করে ও মনে করে হঠাৎ এত তীব্র রোগের বেগ সে কিছুতেই সহ্য করতে পারবে না। মৃত্যু তার অবধারিত এবং এই মৃত্যু ভয়ে সে অধিকতর অস্থির হয়ে ওঠে। ঠিক আছে, এটা অ্যাকোনাইট। বলা হচ্ছে আর্জেন্টামের অস্থিরতা, আর্জেন্টাম নাইট্রিকামের অস্থিরতা তার স্নায়বিকতার জন্যই হয়ে থাকে। সে সকল কাজে অস্থির ও চঞ্চল হয়, তাড়াতাড়ি সকল কাজই করিতে চায়। ইহা তার স্নায়বিক ও প্রকৃতিগত স্বভাব। এর জন্য আর্জেন্টাম নাইট্রিকামের দুইটা বৈশিষ্ট্য ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। কেউ কি কাইন্ডলি বলতে পারবেন? আর্জেন্টাম নাইট্রিকামের অস্থিরতা এবং চঞ্চলতা এবং সব কাজ আগে করতে চাই, এর জন্য দুইটা বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষ্য করা যায় আর্জেন্টাম নাইট্রিকামের। ইজ দেয়ার এনিবডি? কামরুল স্যার? তার ভবিষ্যৎ নিয়ে স্যার উৎকণ্ঠা থাকে, যদি এইটা হয়, যদি ওইটা হয়। হ্যাঁ জি, হ্যাঁ, তার ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা বেশি থাকে। হ্যাঁ, ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে ইয়া হয়ে যেতে পারে। হ্যাঁ, যদি আমি ট্রেনে পৌঁছবো, আগে পৌঁছে যায়, যদি দেরি হয়ে যায়, দেরি হয়ে গেলে যদি বিপদ হয়ে যেতে পারে। ঠিক আছে, ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা। বিফোর টাইম পারসন নাকি স্যার? বিফোর টাইম পারসন, অলওয়েজ সে বিফোর টাইমে পৌঁছাবে। থ্যাংক ইউ স্যার, জয়নাল স্যারকে অসংখ্য ধন্যবাদ। ক্লোস্ট্রোফোবিয়া খুব হাই গ্রেডে একটা মেডিসিন কিন্তু স্যার আর্জেন্ট নাইট্রিকাম। জি 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 জি। এমনকি মাইক্রোতে যদি দেখা যায়
যে মাইক্রোতে অব্দি আর্জেন্ট নাইট্রিক আমার পেশেন্ট ঢুকতে পারে না, কারণ মাইক্রো জাল না লাগায় দেওয়া থাকবে, বাথরুমে ঢুকলে বাথরুমের দরজা খুলে রাখে। হঠাৎ করে যদি দেখা যাচ্ছে সে হার্ট অ্যাটাক করে বা গুরুতর কোনো অসুস্থতা হয়, তখন কে খুলে দিবে? এই ক্লোস্ট্রোফোবিয়া। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ক্লাস্ট্রোফোবিয়া, হ্যাঁ জি, থ্যাংক ইউ স্যার। ক্লাস্ট্রোফোবিয়ার সবচেয়ে বড় মেডিসিন আর্জেন্ট নাইট্রিকাম যেমন আছে, মানে ভয়ের মেডিসিন গুলো অবশ্যই আছে, সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে অ্যাকোনাইট এবং হাইপোটেন্সি, কিন্তু 50 বা অথবা সিএম ইউজ করবেন কাইন্ডলি। হ্যাঁ, যদিও অনেকের কাছেই নেই 50 সিএম অ্যাকোনাইট, আমার ধারণা ম্যাক্সিমাম ডাক্তারের কাছেই নেই। যাই হোক, এরপরে যেহেতু এটা তার ক্রোনোলজিক্যাল, বুঝেন, কিন্তু মানে বাই ডিফল্ট এই ক্লাস্ট্রোফোবিয়ার এটা কিন্তু ছোটবেলা থেকেই হয়, মানে তার জন্ম থেকে। এই জন্য এখানে হাইপোটেন্সি ইউজ করতে হবে 50 mcm, আদারওয়াইজ এখানে কিন্তু অ্যাকোনাইটের কাজ পাওয়া মুশকিল, এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। যাই হোক, মুগ্ধ হাই তাহলে আর্জেন্টাম নাইটিকাম অস্থিরতা এটা। আর একটা কি, তার কিন্তু টয়লেটের একটা চাপ থাকবে এই অ্যাংজাইটির কারণে। ক্লিয়ার স্যার? আচ্ছা, বেলেডোনার অস্থিরতা জ্বরের বেগে বিকারে বা প্রদাহজনিত কারণে দেখা যায়। জ্বরের বেগে বিকারে বা প্রদাহজনিত কারণে। স্বভাবগত অস্থিরতা বেলেডোনার রোগীতে দেখা যায় না, কিন্তু অত্যন্ত মাথার যন্ত্রণায়, দপদপানি মাথা ব্যথা, মুখ লাল হয়ে যাওয়া সহ অস্থির হয়, অত্যন্ত জ্বরের ধমকে বিকার, জ্বর ও বিকারের সহিত অস্থিরতা, মাথা চালা প্রভৃতি। মাথা চালা মানে একবার বামে ডানে বা ইত্যাদি ইত্যাদি করে। আমাদের সাথে গিয়ে আমাদের স্যার আছে, আমাদের আব্দুল মান্নান স্যার। স্যার আছে। ও আচ্ছা, ভালো আছেন স্যার? কথা বলতে চাইলাম, ডিস্টার্ব হবে বলে আর বলতেছি না। কোন স্যার কোন, আপনার কথা আগে শুনবো। তবে বেলেডোনার অস্থিরতাটা যদি বলেন তাহলে আরো ভালো হয়। আমি আরেকবার বলছি, জ্বরের ধমকে বিকারগ্রস্ত হয়ে যায়, মাথা এদিক সেদিক তাকে আওয়াজ হয়ে ওঠে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কথা হলো যে আপনারে আমরা গরিবের ডাক্তার মনে করতাম। জি স্যার। আমরা যারা গরিব ডাক্তার স্যার, ছোট ছোট করে আপনি আলোচনা করতেন, পড়া নিতেন, আপনি 100 কটা মেডিসিনের তালিকা দিয়েছেন, ওইরকম ছোট ছোট করে দিলে আমরা একটু করতাম, এটা আমাদের একটু অগ্রগতি হচ্ছিল। কিন্তু আপনি আবার দেখলাম সব ধনীদের সাথে যোগ দিয়েছেন, আব্দুল্লাহ স্যার, ফারুক স্যার ইত্যাদি। এখন আজকে দেখেন আলোচনার মধ্যে আপনার ওই বড় বড় ডাক্তাররা, মিথুন স্যার, ফারুক স্যার, জয়নাল স্যার, এরাই কিন্তু যোগদান করতে পারতেছে। আমরা যারা গরিব ব্যাক বেঞ্চার, আমরা কিন্তু এই আলোচনায় অংশগ্রহণ করতে পারছি। মাঝে মাঝে আপনি একটু গরিবদের দিকে খেয়াল রাখেন, এটাই স্যার আপনার কথার সাথে আমি শতভাগ একমত। জি স্যার, আর্সেনিকে গরিবের ডাক্তার হিসাবে আমি কিন্তু 7টা সিমটম বলছি এবং আপনি লিখে রাখছেন এবং আপনার মুখস্থ হয়ে গেছে, মনে আছে স্যার? আর্সেনিক শেষ, ওই 7টাই শেষ। আর গরিবের ডাক্তার হিসাবে প্রথম একটা ওয়ার্ড বলছি, 1 ওয়ার্ড ইজ ইকুয়াল টু আর্সেনিকাম অ্যালবাম। মনে আছে স্যার ওয়ার্ডটার কথা কারো? ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি, এই তো 100% নাম্বার পেয়ে গেছে স্যার। হ্যাঁ, ইনসিকিউরিটি, ঠিক আছে স্যার। মানে স্যার ওই আর্সেনিক আলোচনা করতে গিয়ে আমি দেখলাম, ওই যে বললাম না 10টা ক্লাস লাগবে আর্সেনিক আলোচনা করতে, তো এখন আমি তো প্রক্সি ক্লাস মানে প্রক্সি দিচ্ছি আমাদের তামান্না শাহিন ম্যাডামের, যার কারণে একটু এলাবোরেট হয়ে যাচ্ছে। তো ঠিক আছে স্যার, আপনার কথাটা মনে থাকবে। আগামী দিন থেকে আমরা আবার গরিবের ডাক্তার হিসাবে ব্যাক বেঞ্চে ফিরে আসবো ইনশাআল্লাহ। ওকে স্যার। জি স্যার, আর্সেনিক মেডিসিনটা পেশেন্টরা তুলনামূলক দেখা যাচ্ছে ওই ডাক্তারের চেম্বারের অবস্থাও যদি একটু গরিব হয়, সেই ডাক্তার মানে না আসার সম্ভাবনায় 99%।
কারণ সবার আগে তার মানসিক অবস্থাটা এতটাই রিচ, সে তার জীবন বাঁচার তাগিদে সর্বোচ্চ দিয়ে হলেও সর্বোচ্চ জায়গায় যাওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, গতকাল আমি একজন পেশেন্টকে আর্সেনিক দিয়েছি, গতকাল দিয়েছি না, তার এটা থার্ড টাইম দিলাম সেকেন্ড প্রেসক্রিপশন হিসাবে। তো ফার্স্ট প্রেসক্রিপশনে তার এসেছিল, এর আগে আমি বলছি আবার বলি তাহলে একটু মনে থাকবে এই আর কি। তাকে ওই যে বলা হয়েছে যে তার পায়ে গ্যাংগ্রিন হয়েছিল, পায়ের একটা নখে, ফোর্থ ফিঙ্গারে, লেফট ফোর্থ ফিঙ্গারে হয়েছিল। এবং এটা এমন অবস্থা হয়েছিল, তারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়েছিল না, সে অবস্থায় তারা ভয় পাইছিল, ফ্যামিলির সবাই মিলিয়ে তার অ্যাম্পুটেশন অর্থাৎ এটা কেটে ফেলা লাগছে এবং কেটে ফেলছে। ইন্টারেস্টিং ব্যাপার কি, কেটে ফেলার পরে কিন্তু তার ওই ইয়েটা সারে না, কেটে ফেলছে তবুও সারে না। তো যাই হোক, আমরা আমাদের এখানে জাহাঙ্গীর স্যার যুক্ত হয় এবং জাহাঙ্গীর স্যার আলোচনা করে না ফ্রম মেহেরপুর, আগে করতো, এখন তো কম আসে। তো যাই হোক, জাহাঙ্গীর স্যার আত্মীয় হয়, জাহাঙ্গীর স্যার তার ট্রিটমেন্টে মোটামুটি এটা আলহামদুলিল্লাহ অনেক 1 বছর লাগছে ওটা রিকভারি হতে। এখন ডান পায়ে আর একটা আঙ্গুলে আবার এই অবস্থা হয়েছে। তো এখন এই রোগীটা যেহেতু আমার এখান থেকে কাছে হয়, তো এই রোগীগুলো তো দেখে শুনে ট্রিটমেন্ট দিতে হয়। তো উনি যাই হোক আসলেন, আমাদেরকে মিজান ভাই আছে, মিজান ভাই ফুপু আসলেন। তা আসার পরে আমি রোগী লিপি করলাম, রোগী করে ওই যে তার ইয়ে হয়েছিল আগে এরকম হয়েছিল, এই যে তার ভয়, ব্যাপক একটা ভয় তার ভিতর কাজ করছে, তার এই থেকে ক্যান্সার হয়ে যাবে, তার এর থেকে ক্যান্সার হবে। তারপরে আমার বাম পায়ে হয়েছে, আবার ডান পায়ে হলো, তাহলে ডান পা থেকে আবার অন্য জায়গায় হবে কিনা বা আঙ্গুল, এই যে একটা কন্টামিনেশনের ভয়, ফেয়ার অফ ক্যান্সার। আর এই রোগী শীতকালে ফ্যান চালায়। এইবার বলেন তো মেডিসিনটা কি হবে? তিনটা সিমটমে আমি তাকে মেডিসিন দিয়েছি, অনেক কিছু নিয়েছি, মাত্র 3টা সিমটমে মেডিসিন দিয়েছি। প্লিজ কেউ যদি বলেন। আগে তো বলেই দিয়েছি যে মাথায় কি আছে, মাথায় এমন জিনিস আছে যা পড়ে গেলে ভেঙে যায়, ভেঙে গেলে সাদা হলুদ এবং সাদা সাদা কুসুমের মতো বের হয়। এবার বলেন তো মাথায় কি আছে? বিষয় প্রশ্নটা সেরকম হয়ে গেল, আবার সে কেমন হয়ে গেল, লেম্বু হয়ে গেল। বললাম তো আমি তো এখন স্যার এরকম যদি হয়, স্যার আপনার যদি স্যার এই রোগী ভয় পাবেন এখন, এরকম যদি আপনার হয় স্যার, আপনার এক আঙ্গুল পচে গেছে, এটা কেটে ফেলেছে, আরেকটা কেটে পচে গেছে, আরেকটা কেটে ফেলছে, আরেকটা পচে গেছে, আপনি ভয় পাবেন না? গুড, ভেরি গুড। হ্যাঁ, এই যে কোনো মানুষই ভয় পাবে এরকম সিচুয়েশন, ঠিক আছে? এটা আমি কিন্তু বলে দিয়েছি অলরেডি তার এই ইয়েটা কেটে গেছে মেডিসিনে। না, আমি বলতে চাচ্ছি এই জায়গায় সূক্ষ্ম একটা পার্থক্য। আমি কিন্তু আর্সেনিকের আলোচনা করতেছি, তারপর আমি কোশ্চেনটা করছি যে কোন মেডিসিন দিয়েছি। আমি আগেই বলে দিয়েছি আর্সেনিকের একটা কেস। এখনো আমি আবারও জিজ্ঞেস করছি, বলেন তো কি মেডিসিন দিয়েছি? আর্সেনিক হবে অ্যালবাম। Anybody else? স্যার আর্সেনিক তো শীতকাতর, তা গসে শীতের ভিতরে ফ্যান চালায় স্যার। এই জায়গাটাতে করছেন, তাহলে তাকে কি মেডিসিন দিয়েছি? স্যার স্যার শীতের ভিতরে এখানে কি আসবে? এই তো গোলদার স্যার দেখছে, পুরাতন চাল ভাতে বাড়ে। আরে আর্সেনিকের রোগী গরম কাতর, আর্সেনিক আয়োড। কারণ গরম কাতরের সেরা মেডিসিন কোনটা? আয়োডিন না? জি স্যার। মানে আর্সেনিকের সিমটম ক্যারি করতেছে গরম কাতর, আর্সেনিক আয়োড। রাস্ট্রাক্সের সিমটম ক্যারি করছে গরম কাতর, রাজ ভেরেটা, সেই সাথে স্কিন ইরাপশন থাকে, ঠিক আছে না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাকে আমি আর সাইডে দিয়েছি, গতদিন দিয়েছি 03, প্রথম দিন দিয়েছেন 02, তারপর 03 দিয়েছি। তো আল্লাহ রহমতে তার এই ভয়গুলো কেটে যাচ্ছে। এবং ক্যালেন্ডুলা মাদার দিয়েছিলাম ওই জায়গাটা ড্রেসিং করার জন্য, ওটা সব ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন তার ভিতরে সাইকোলজিক্যাল পেইন আছে,
সাইকোলজিক্যাল পেইন সম্পর্কে নিশ্চয় ধারণা আছে, ঠিক আছে? যেমন মনে করেন আপনি আজকে থেকে আপনার হাতের এক জায়গায় এমনিতেই অন টেস্টের জন্য এক জায়গায় শুধু টিপতে থাকবেন, কয়েকবার টিপবেন এটা কি ব্যথা হচ্ছে না, ব্যথা হচ্ছে নাকি? আপনার 3 days or 2 days দেখবেন আপনার জায়গায় ব্যথা শুরু হয়ে গেছে বা ব্যথা আছে। দিস ইজ সাইকোলজিক্যাল পেইন। এই ধরনের পেশেন্ট গুলো যারা সিভিয়ার জায়গা থেকে ইয়ে করে তাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করতে হয়। তার মূলত এখন বলছে এই জায়গায় ভিতরে যেন কেমন হচ্ছে মনে হচ্ছে, সব সাইকোলজিক্যাল পেন। অনেকটা গলায় কাটা ফোটার মতো। হ্যাঁ, গলায় কাটা ফুটলে বেশিরভাগ কাটাই কিন্তু থাকে না, ঠিক আছে? কিন্তু ওখানে যে একটা আঁচড় লেগে যায়, এই আঁচড়ে সে মনে করে এখনো তার কাটা রয়েছে, রোগ গেলতে গেলে গলায় লাগছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাক, অন্য প্রসঙ্গে চলে গেছি। তাহলে স্যার ওয়ার্ড কোনগুলো মনে রাখবো আমরা? ইনসিকিউর, উইকনেস, রেস্টলেসনেস, অ্যাংজাইটি, সিলিনেস, ফুড পয়জনিং, ফ্যাস্টিডিয়াসনেস, পারফেকশনিস্ট, fear of disease, fear of disease, fear of contamination, fear of cancer। জি, to further. আর অত দরকার কি, এগুলো এড়িয়ে যাচ্ছে। এইগুলো হয়ে গেল। জি স্যার, জি স্যার, এইগুলো হলে হবে স্যার। আচ্ছা, এখন ফেয়ার অফ ক্যান্সারে মনে করেন যে এই ধরনের বিভিন্ন আছে, থাকা সত্ত্বেও ফেয়ার অফ ক্যান্সার বিভিন্ন ফেয়ার আছে। আপনি আর্সেনিক অ্যালবাম দিলেন, কাজ করলো না, বলেন তো তখন সেকেন্ড প্রেসক্রিপশন কোন মেডিসিনটা আমরা দেব? মানে মোস্ট প্রমিনেন্ট ফেয়ার অফ ক্যান্সারের একটা মেডিসিন আছে, অ্যাগারিকাস মস্কাস। Agaricus, তার কার্টিনোসিনও আছে স্যার। থ্যাংক ইউ স্যার। তবে অ্যাগারিকাসের কথা আমরা আগে মনে করব। এবার হয়েছে আব্দুল মান্নান স্যার, গরিবের ডাক্তার। জি স্যার, আমরা ওইটাই জি। ক্যামোমিলার রোগী, বিশেষ করে শিশু রোগী, তাহার প্রকৃতিগত মানসিক উত্তেজনা, ক্রোধ বা বদ মেজাজের জন্য অস্থিরতা প্রকাশ করে। বুঝতে হবে বিষয়টা, আমি আবার বলি। ক্যামোমিলার রোগী, বিশেষ করে শিশু রোগী, তার প্রকৃতিগত মানে বাই ডিফল্ট মানসিক উত্তেজনা, ক্রোধ বা বদ মেজাজে অস্থিরতা প্রকাশ করে। কেউ গায়ে হাত দিলে অত্যন্ত অস্থির হয়, অত্যন্ত উত্তেজিত হয়, বিরক্ত হয়, কাঁদে, চিৎকার করে, গড়াগড়ি দেয়। ক্যামোমিলার রোগীর পেটের গোলমাল থাকে, পাতলা বাহ্য হয়, কোষ্ঠবদ্ধতা শিশুতে ইয়া ব্যবহার করা হয় না। কোষ্ঠবদ্ধ শিশুতে ব্যবহার হয় না। কোষ্ঠবদ্ধ থাকলে ক্যামোমিলা বা এই ইরিটেবিলিটি থাকলে ব্যবহার, এখানে এই ইনি বলতেছেন। তাহলে ক্যামোমিলার শিশুকে আমরা কি শিশু বলবো এক কথায়? আমি আবার বলি, শিশু রোগী তার মানসিক উত্তেজনা, ক্রোধ বা বদমেজাজ জন্য অস্থিরতার প্রকাশ করে, কেউ হাত দিলে অত্যন্ত অস্থির হয়, অত্যন্ত উত্তেজিত হয়, বিরক্ত হয়, কাঁদে, চিৎকার করে, গড়াগড়ি দেয়, ক্যামোমিলার রোগী পেটের গোলমাল করে, ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে একটা ওয়ার্ডে শেষ করা যায় ক্যামোমিলার রোগীটা। ইরিটেবল, 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 ইরিটেবল। আচ্ছা, এই ওয়ার্ডটা আমরা একটু মনে রাখার চেষ্টা করি। আপনারা যেটা বলছেন সেটাও ঠিক আছে। ক্যাওয়েটিক, ক্যাওয়েটিক মনে থাকবে তো? ক্যাওয়েটিক, এই ওয়ার্ডটা ক্যাওয়েটিক ইজ ইকুয়াল টু ক্যামোমিলা। CAU এর সম্ভবত বানানটা ক্যাওয়েটিক চিলড্রেন। হ্যাঁ, মানে ক্যামোমিলা শিশুর জন্য তার আশেপাশের প্রতিবেশীও বিরক্ত হয়, দ্যাট ইজ ক্যাওয়েটিক। আচ্ছা, এবার আসি, সিমিসিফিউগার রোগী স্বভাবত অত্যন্ত বিষাদপূর্ণ হয়। এবার সিমিসিফিউগার অস্থিরতা আসি। রোগী স্বভাবত অত্যন্ত বিষাদপূর্ণ হয়, মাথার যাতনা এবং বাতের বেদনায় কিংবা জরায়ুর পীড়ায় সে সর্বদা বিষণ্ণ ভাবে দিন কাটায়, কিন্তু রাত্রিকালে বিছানা শুলে স্নায়বিক উত্তেজনা অস্থির হয়, এপাশ ওপাশ করে ঘুম হয় না। দিস ইজ সিমিসিফিউগার। তাহলে সিমিসিফিউগার অস্থিরতা থাকবে কিসের? বিষাদপূর্ণ থাকবে, মাথার যন্ত্রণা থাকবে, বাতের বেদনা থাকবে, অথবা জরায়ু সমস্যা। এর থেকে তার কি বিষণ্ণতা এবং রাত্রে তার অস্থিরতা কাজ করবে। সিমিসিফিউগা। সিনা কি হবে? সিনার অস্থিরতা শিশু রোগীর মধ্যে দেখা যায়
কৃমি বা পেটে বায়ুজনিত অথবা অজীর্ণ হেতু শিশু অত্যন্ত অস্থির হয়, সর্বদা ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, কেউ গায়ে হাত দিলে বিরক্ত হয়, হাত সরাইয়া দেয়, নিজেও সরিয়া যায়, মুখ ফিরাইয়া লয়, কেউ তাহার দিকে তাকাইলে সে বিরক্ত হয়, কেউ কোনো কথা বলিলেও সে বিরক্ত হয়, সর্বদাই বিরক্ত, ঘ্যান ঘ্যান করে। ভাব ক্যামোমিলার সহিত তার অনেকটা সাদৃশ্য আছে, কিন্তু ক্যামোমিলার মতো সিনার শিশু অত বেশি উত্তেজিত নয়, এবং সিনার শিশু ক্যামোমিলার নয় উদারময়ের ধাতের নয়। ইয়ার শিশুর কোষ্ঠ নিয়মিত পরিষ্কার হয় না, কখন কোষ্ঠবদ্ধ, কখন অজীর্ণ, কখন উদারময়, অত্যন্ত ক্ষুধা এবং অক্ষুধা। তাহলে এই সিনা আর ক্যামোমিলা পার্থক্যটাকে আমরা একটু দেখি। আমরা দেখলাম সিনার আসলে অস্থিরতাটা বেশি, খিটখিটে ভাবটা বেশি, উত্তেজনাটা বেশি, কাদা বেশি, গড়াগড়ি ইত্যাদি ইত্যাদি এটা বেশি হবে। আর সিনার ক্ষেত্রে থাকবে, তবে সেই সাথে দুই একটা সিম্পটম আমরা লক্ষ্য করি। তার কোষ্ঠবদ্ধতা অল্টারনেটিভ হতে পারে, সেই ক্ষেত্রে কৃমি। সিনা সিলেকশনে আমি নরমালি এই যে ইরিটেবল চিলড্রেনের সাথে আমরা কৃমিটা আমি ম্যাচ করার চেষ্টা করি। হ্যাঁ, সিনা। ওকে, এবার আসি কোফিয়া ক্রুডা। স্যার প্লিজ। ক্যামিলিয়া সিনার একটু সামান্য দুই এক কথায় পার্থক্য আমরা করতে পারি খুব সহজে। স্যার ক্যামিলিয়ার রোগী তো খুব খিটখিটে থাকে, সিনার রোগী খিটখিটে থাকে। তবে ক্যামিলিয়ার রোগী যেরকম ক্যারি ডিজায়ার টু বি, মানে কোলে সরে বেড়াতে ইচ্ছা, এই লক্ষণে ক্যামিলিয়া আপনার ফার্স্ট গ্রেডের মেডিসিন, এবং কি তার যে কোনো যন্ত্রণা কোলে নিয়ে বেড়ালে উপশম। তবে যদি কোলে নিয়ে ক্যারি টু বি ফাস্ট হয়, মানে ওই ক্ষেত্রে যদি মানে কোলে নিলে দ্রুত, মানে যদি সে মানে হাঁটতে মানে দেখে যে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করলে, স্লোলি হাঁটলে উপশম হয় আমাদের এই ফালসিটিলাতে, আর একটু দ্রুত হাঁটলে রোগী মানে শিশু রোগী ভালো থাকে আমাদের আর্সেনিক অ্যালবামে। এই একটা পার্থক্য। আর ক্যামিলার রোগী যে কোনো ফ্যাট ব্যথা, যে কোনো মানে যে কোনো ধরনের ব্যথা হবে, অবশ্যই তাকে কোলে নিতেই হবে, মানে সোজা কথা। আর সিনিয়র রোগী অনেক ক্ষেত্রে মানে কোল মানে পছন্দ করে না, মানে একটা পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য আছে। আর ক্যামিলার রোগীর ক্ষেত্রে আপনার দেখে যে বিশেষ করে আমাদের ওই যে কলিকের ক্ষেত্রে এই টয়লেট যেটা হয় স্টল আর কি সবুজ বর্ণের হয়। আর আমাদের এই সিনিয়র ক্ষেত্রে আমরা যেটা একদম যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে শিশু বারবার আঙ্গুল দিয়ে নাকে হাত দিতেছে আর কি, নাকে আঙ্গুল দেয় আর কি, যেটা আমাদের অরামটিফাইলাম একটা মেডিসিন আছে, ওখানে নাক ফোটে আর কি আঙ্গুল দিয়ে। এই দুইটা মেডিসিন একদম ফার্স্ট গ্রেডের মেডিসিন। তবে মানে দেখে যে অরামটিফাইলামে কিন্তু আপনার দেখে যে অতটা খিটখিটে থাকে না। যেহেতু কৃমি রোগী আমরা সবাই জানি রোগীগুলো খুব খিটখিটে থাকে, কৃমি রোগী নিজেরা যতটা খিটখিটে না হয় পরিবেশটাকে ততটাই মানে তারা মানে ইয়ে করতেছে আর কি, একটা ব্যাপার। তাইলে আমাদের ক্যামিলের রোগী মানে কোলে অবশ্যই চড়বে, কোলে নিতে হবে তাকে, কোলে নিলে সে উপশম হয়। আর সিনিয়র রোগী কোলটা অ্যাভয়েড করবে। এই একটা সূক্ষ্ম পার্থক্য স্যার, এতটুকু বলা ছিল আর কি স্যার। থ্যাংক ইউ স্যার। জি, জাযাকাল্লাহ খাইর। স্যার শুধু অ্যাভয়েড না, সিনিয়র পেশেন্ট যদি কখনো তার এই ঘ্যান ঘ্যান প্যান প্যান বা জিদ শুরু হয়, বেশ করে আমরা এই কোলের সূক্ষ্ম পার্থক্য যদি দেখি, যে ক্যামোমিলার পেশেন্ট কোলে নিলে সে শান্ত হয়ে যায়, কোলে নিয়ে বেড়ালে সে শান্ত হয়, এবং আর্সেনিকের জায়গাটা আমরা দেখলাম। কিন্তু সিনার পেশেন্ট কোনো কিছুতেই শান্ত হবে না, কোলে নিলেও শান্ত হবে না, না নিলেও শান্ত হবে না, কোনো কিছুতেই তাকে শান্ত করা সম্ভব হবে না। কোলে এদিক করে ওদিক করে কোনোভাবেই তাকে শান্ত করা যাবে, এতটাই মানে বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা বলি সহজ ভাবে, সব থেকে অভদ্র বাচ্চা, এবং যে বাচ্চাগুলোকে দেখলে যে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে কিছু কিছু বাচ্চার বাবা মা আসে বলে যে ডাক্তার সাহেব কি বলবো, সন্তান তো নিজের, কিন্তু ওর আচরণ দেখে মাঝে মাঝে মনে হয় গলা টিপে মারে, এত বড় বেয়াদব হইতে পারে আমার সন্তান, এটা ভাবে পাই না নিজে মাঝে মাঝে। ঘ্যান ঘ্যান করার, ঘ্যান ঘ্যানে স্বভাব এই আর কি। স্যার ওই যে পালসিটিলার বাচ্চাদের কান্নাকাটি যেমন আদর করতে ইচ্ছা করে, সিনার বাচ্চা কান্না করলে মনে হয় গালে মধ্যে একটা থাপ্পড় দিতে ইচ্ছা করে, অসহ্য যন্ত্রণা। একদম তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসি কোফিয়া ক্রুডার অস্থিরতা আছে, বেদনার জন্য রোগী অত্যন্ত অস্থির হয়, বেদনা সহ্য করতে পারে না বলিয়া সে অস্থির হয়।
এপাশ ওপাশ করে, বেদনার স্থান চাপ চেপে ধরে ছুটাছুটি করে বলে, আমি আর সহ্য করতে পারি না, আমাকে মারিয়া ফেলো, আমার গলায় ছুরি লাগাইয়া দাও, কফিয়া কুরুডা। আমি আর সহ্য করতে পারি না, আমাকে মেরে ফেলো, আমার গলায় ছুরি লাগিয়ে দাও, কফিয়া কুরুডা। বড় মানুষের ক্ষেত্রে এটা, এর শিশুর ক্ষেত্রে না। এবার আসি সাইপ্রিপিডিয়াম ও জালাপা, এই ক্ষেত্রে অস্থিরতা কিরকম। এই ওষুধ দুটিতে দেখা যায় শিশুদিগের অস্থিরতা ও ক্রন্দন। হয়তো শিশু দিনের বেলায় বেশ হাসি খেলা করে, হঠাৎ রাত্রিতে ভীষণ কান্না ও অস্থিরতা, কিছুতেই শান্ত করা যায় না। পেটে বায়ু সঞ্চয় জনিত এবং পেটে যন্ত্রণার জন্য ওইরূপ অস্থিরতা ও ক্রন্দন দেখা যায়। পেটের গোলমালের জন্য জালাপা শিশুর কখন কখন পাতলা পায়খানা হয়, ক্যামোমিলার সাথে সদৃশ্য দেয়, কারণ ক্যামোমিলা তো আছে। তাহলে সাইপ্রিপিডিয়াম, সাইপ্রিপিডিয়াম, সাইপ্রিপিডিয়াম ওষুধটা আমার কাছে আছে মনে হয়, একবার ব্যবহার করেছিলাম। সাইপ্রিপিডিয়ামটা এর আরেকটা পিকুলার কি যেন একটা ব্যবহার আছে, আমার এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, তাহলে ক্লিয়ার স্যার। জালাপা, জালাপা রাত্রে। আবার এই ক্ষেত্রে আমি সাধারণত রাত্রে কান্নাকাটির ক্ষেত্রে যদি দেখি বয়স একটু যদি বেশি হয়, 1-1.5-2 বছর, তখন আমি ইয়ে দিই, সিফিলিনাম দিই, হ্যাঁ, আর কখনো জালাপাও দিই, যখন যেটা হাতে পড়ে সেটা দিই। একটা ফেল গেলে আরেকটা দিই, একটা ফেল গেলে আরেকটা দিই। জি স্যার, জালাপার ব্যর্থতায় সেখানে আমরা কিন্তু হায়ার পোটেনশিয়াল সিক্লিনাম ব্যবহার করতে পারি, খুব চমৎকার ভাবে ফিটিংটা কারেক্ট টেকনিক। জি আলহামদুলিল্লাহ। মিথুন স্যার, আপনার কিন্তু মঙ্গলবারে ক্লাস আছে, মনে থাকে জানো? জি স্যার, আমার গত মঙ্গলবারেও প্রিপারেশন ছিল, কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমার কি যেন প্রবলেম হচ্ছিল, আমি আনমিউট করছি কিন্তু আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না। আপনি দরকার হলে টাকা ইয়ে ভালো নেটওয়ার্ক কিনে রাখবেন, টাকা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। এবার বলা হচ্ছে হায়াসোমিয়াসে জ্বর বিকারে বিড়বিড় করে বকে, বিকারে অর্ধজ্ঞান বা অজ্ঞান অবস্থায় হাত দিয়া কি যেন ধরতে যায়, একবার উঠে একবার বসে কি যেন দেখে, বিকারের সাথে অস্থিরতা। হায়াসোমিয়াসে যদি গালাগালি না করলে আমি হায়াসোমিয়াস কখনোই দিই না, গালাগালি করতে হবে হায়াসোমিয়াসে। বিছানা খুঁটে স্যার, জি বিছানা, বিছানা খুঁটবে, ইয়েতেও বিছানা খুঁটে। থ্যাংক ইউ। জি স্যার, স্যারকে হায়াসোমিয়াসের কথা বলবেন? বলেন স্যার। স্যার একটু সংক্ষেপে, ওই যে রাত্রে কাঁদে, দিনে কাঁদলে বেশিরভাগ আমাদের ওই আপনার ইয়ার বইতে আছে, এটা আমাদের লাইকোপোডিয়ামটা রাত্রে যদি সারা রাত কাঁদে, দিনের বেলা ভালো থাকে, তাইলে এখানে সরিনাম। সারাদিন কান্নাকাটি করে, রাত্রে ভালো থাকে, লাইকোপোডিয়াম। আর জেলাফা যে কান্নাকাটির সাথে জেলাফা মানে মানে একটা মানে ফ্যাট মোসামুসি করবি আর কি, কান্নাকাটির সাথে ফ্যাটটা মোসামুসি করবে, লুজ মোশন হবে, এতটুকু বলা ছিল স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই জায়গাটাতে স্যার, পেশেন্ট যদি শরীর ডায়াবেটিসের হয়ে থাকে এবং সরিনাম কনস্টিটিউশন হয়ে থাকে, তাহলে অবশ্যই সরিনাম। আর সিফিলিনামের জায়গাটা চমৎকার আর একটা সায়েন্টিফিক আছে, সেটা হচ্ছে ঘুমের মধ্যে লালা আসে এবং সিফিলিটিক ডায়াবেটিস এবং রোগী একটু বোকাটে প্রকৃতির, সেই জায়গায় যদি আবার রোগী খুব চালাক চতুরি ইস্তে পাকা হয়, খুবই চালাক চতুরি ইস্তে পাকা, মুখ দিয়ে লালা আসে, সিফিলিটিক ডায়াবেটিস, সেই জায়গায় সিফিলিনাম না দিয়ে আমরা মাছ করতে পারি। স্যার ওই যে সরিনামের ক্ষেত্রে মানে অবশ্যই তার শিশুর যতই মানে লাগুক, তার মানে শরীর থেকে দুর্গন্ধ বের হবে, এই কথাটা সবাই স্মরণ রাখবেন। থ্যাংক ইউ। জি, সরিনাম কখনো পরিষ্কার হয় না, এই আর কি। এবার আসি আমাদের দ্য গ্রেট মেডিসিন লাইকোপোডিয়াম কি বলে। লাইকোপোডিয়াম রোগের বেশ অস্থিরতা বর্তমান থাকে। লাইকোর রোগী আর্সেনিকের ন্যায় মাথায় ঠান্ডা চাই, শরীরে শীত বোধ আছে, কিন্তু লাইকোর রোগী মাথায় আবরণ রাখিতে পারে না।
মিষ্টি ও গরম পানীয় উভয় ঔষধেই পছন্দ করে। শয়নকালে, ঘুমের প্রাককালে হাত পা সঞ্চালন করা, হাত পা নড়ানো লাইকোর লক্ষণে দেখা যায়। ও লাইকোর বৃদ্ধির সময় বিকাল 4টা থেকে রাত 8টা। বিকাল 4টা থেকে রাত 8টার ভিতরে অস্থিরতা লাইকো। বিকাল 4টা থেকে 8টার ভিতরে গ্যাসে অ্যাসিডিটি সহ লাইকো। আমি লাইকো সিলেকশনের ক্ষেত্রে যত সিমটমই থাক চেষ্টা করি দেখি যে তার পেটে ফুলনেস, অ্যাবডোমেন ফুলনেস আছে কিনা। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাসিডিটি সহ লাইকোপোডিয়াম দিলে কাজটা বেশ দ্রুত এবং সুন্দরভাবে করে। কিন্তু আর্সের সন্ধ্যায় ও রাত্রি 2টা-3টার সময় বৃদ্ধি এবং লাইকো রোগী সাধারণত গরম কাতর আর শীত কাতর। এটা একেবারে ঠিক না, এখানে যাই লিখুক ও লাইকো কিন্তু শীত কাতর। ওকে, গ্যাসের ক্ষেত্রে লাইকো চায়না এবং আর্জেন্টাম নাইট্রিকাম কার্বোহাইড্রেট একটু সূক্ষ্ম পার্থক্য ছিল স্যার, অনুমতি দিলে সেটা বলবো স্যার। ওকে, বলেন বলেন বলেন। আমরা সচরাচর ফ্যাট ফাঁপার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি আর কি, ফ্যাটে যে ডিসটেনশন হয় বা প্লাটুলেন্ট যেটা একদম ফ্যাট ফাঁপি থাকে, এক্ষেত্রে যদি বিকেল বেলার দিকে যদি মানে ঠিক আছে স্যার যে 7টা থেকে 8টার পর্যন্ত বৃদ্ধি, এটা বললেন স্যার। আর বিশেষ করে এটা বায়ু নির্গত হইলে যদি ফ্যাট ফাঁপার উপশম হয় এক্ষেত্রে লাইকো, আর উপর দিকে ডেকুর উঠলে উপশম হইলে এক্ষেত্রে আমাদের কার্বোবেজ। আর যদি ডেকুরে এবং বায়ু নিঃসরণ কিছুতে উপশম না হয় এক্ষেত্রে আমাদের চায়না। আর ডেকুর উঠলে উপশম হয় কার্বোবেজের এই ডেকুরের সাথে মানে দেখে যে মানে আমরা যেটা মানে স্টক বা এরকম হয়, কিন্তু বাট এখানে যদি জোরে ডেকুর উঠে একদম খুব লাউডলি ওই ক্ষেত্রে আমাদের আর্জেন্টাম নাইট্রিকামের ক্ষেত্রে মিষ্টি জাতীয় খাবার খাইলে দেখে তার ফ্যাট ফাঁপা থাকে। এর পরবর্তীতে আপনার মানে এত জোরে ডেকুর উঠে আপনি মানে একটু দূর থেকে শুনতে পাইবেন, তখন একদম আর কিছু লক্ষণ চিন্তা করার দরকার নেই, আর্জেন্টাম নাইট্রিকাম আমরা একদম মানে সুখাটি দেওয়া যায় আর কি স্যার। থ্যাংক ইউ স্যার। আর যদি বুক জ্বালা করে নাটস। থ্যাংক ইউ স্যার। স্যার আর এই গ্যাসের ক্ষেত্রে, পেট ফাঁপার ক্ষেত্রে যদি দেখা যায় যে রোগী পেট শুধু ফুলতেই আছে আর ফুলতেই আছে, কোনোভাবেই ঢেকুরে উঠছে না, মলদা থেকে বায়ু বের হচ্ছে না, এবং কোনো কিছুতেই কোনো রকম উপশম হচ্ছে না, শুধু ফুলতেই আছে আর ফুলতেছে, সেই জায়গায় আমরা কি চিন্তা করবো? স্যার এক্ষেত্রে আমাদের একটা মেডিসিন আছে, চমৎকার মেডিসিন স্যার আমি ব্যবহার করি। ওই ক্ষেত্রে রোগী সহজে পাওয়া যায় না মেডিসিন, রাফনাস স্যাটাইভাস একটা মেডিসিন আছে, এটাতে আমরা মেডিকেল টার্মে অ্যাকুইট অ্যাবডোমিনালিস বলি আর কি। ও এই ক্ষেত্রে রাফনাস স্যাটাইভাস চমৎকার একটা মেডিসিন, আমি মাথার টিংচার ডাকছি কিন্তু রোগী পাইনি। এই লক্ষণ আমি মানে জানি কিন্তু বাট এ ধরনের রোগী পাইনি আর কি স্যার। আমি একটা গরুর হয়েছিল স্যার আমার, এবং চমৎকার। সাধারণত গরুর এই ক্ষেত্রে যেটা করে পশু ডাক্তাররা এসে খুব দ্রুত ভাবে এই গরুর পেটকে ছিদ্র করে ইঞ্জেকশনে বড় সিরিঞ্জ দিয়ে বায়ুটাকে বের করে দিতে হয়, তা না হলে এই গরুকে কিন্তু আর বাঁচানো সম্ভব হয় না। আমি কয়েকটা পেশে গরুকে ব্যবহার করার আমার সুযোগ হয়েছিল এই রেফেনাস, অসাধারণ ফলাফল। এখনো মানুষ রোগী যদিও পাইনি স্যার। অসুবিধা নেই, গরু দিয়েই শুরু হোক। আর গরুর পেট ছিদ্র করলে কি এটা এভাবে বায়ু বের করা যায় ছিদ্র করে? হ্যাঁ 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 যায়। জয় স্যার। আর রেফানাস স্যার এবার সেটা মূলা গ্যাস হয় প্রচুর। স্যার মানুষের করলে কেমন হয় স্যার ওইভাবে? মানুষের তো করে, পেট ছিদ্র করে না, তবে ওই ভিতরে নল ঢুকাই দিয়ে মানে হসপিটালে ভর্তি মানে আমরা নল ঢুকাই দিয়ে ইয়ে করা লাগে, পাকস্থলীতে নল ঢুকাই দিয়ে অনেক সময় গ্যাস বের করে। গরুরও করে, মানুষেরও করা যায়। ওই এন্ডোস্কোপিক জি, দিচ্ছে ইয়ে করা হয়। সেটা ঠিক আছে স্যার, আপনার নল ঢুকাই দিয়ে বাতাস বের করলেন ঠিক আছে, কিন্তু পেট ছিদ্র করে বাতাস বের করলে গরুর সমস্যা হবে না স্যার? না না সমস্যা হয় না স্যার। গরু তো ওরা তো গরুই, ওদের ইমিউনিটি আলাদা এক্সট্রা অন্য ধরনের। হ্যাঁ, প্রায় দেখবেন আপনি ইউটিউবে অহরহ ভিডিও আছে এই ব্যাপারে। হ্যাঁ, এবং শুধু না আগুন ধরাই দিচ্ছে তাও দেখছে গ্যাসের সাথে। ওকে, আচ্ছা। তারপরে অবশ্যই এই ক্ষেত্রে এনিমাও করা যেতে পারে। এনিমা হ্যাঁ, এনিমা করলে কিন্তু ভালো ফল। যাদের গ্যাসের আসলে অনেক সমস্যা,
তারা এনিমাটা যদি সপ্তাহে একবার করতে পারেন বা মাসে 2 বার করতে পারেন, আপনারা অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ। এনিমা কিডস, এনিমা কি? কফি এনেমা, কফি দিয়ে করলে কফি এনিমা, গরম পানি দিয়ে করলে পানি এনিমা, ওটা কোনো ব্যাপার না, যা দিলেই হলো। সাধারণত কুসুম গরম পানি সবচেয়ে বেটার। এটা হচ্ছে আপনার এক প্রকার কিটস আছে, এই কিটসটার ভিতরে সাধারণত 1/2 লিটার পানি ধরে। এই 1/2 লিটার পানিটা আপনার হচ্ছে ইয়েতে ওয়াশরুমে বা যে কোনো জায়গায় আপনি শুয়ে পড়তে হবে, কাত হয়ে শুয়ে মলদার দিয়ে এই পাইপটা ইনসার্ট করাতে হবে। ইনসার্ট করার পরে পানি ছেড়ে দিতে হবে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত পারবেন পানিটা ভিতরে নিতে হবে, নিয়ে যতক্ষণ পারবেন ততক্ষণ পানিটা ভিতরে রাখতে হবে। যদি অনেক কঠিন কাজটা, আমি নিজেই ট্রাই করছি, তো উপকার হয়। তারপরে তখন আপনার ওইটা মলত্যাগের মাধ্যমে ওই ইন্টেস্টাইনটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, আর কফি নিমা যদি করেন তাহলে কফির যে আপনার ইয়েটা আছে নির্যাস, এইটা ও ইন্টেস্টাইনের ভিতরে হচ্ছে এন্ট্রি করতে থাকে, তো কফি নিমা তো ধরেন যে সপ্তাহে একাধিকবার করতে বলে, ভিতরে নির্যাস এন্ট্রি করে, এবং কফির যে গুণ আছে গুণাবলীর কারণে ওই ইন্টেস্টাইনের ভিতরে যে চর্বি বা এই বজ্র পদার্থ যেগুলো জমে থাকে ওগুলো আস্তে আস্তে কেটে যায়, ইন্টেস্টাইনটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে ইনটেক হয়ে যায়। তখন অ্যাসিডিটি অথবা দেখা যাচ্ছে যে তার ফ্যাট বার্ন হয় বা ফ্যাট বেরিয়ে যায়, এসব মিলিয়ে তার শারীরিক একটা সুস্থতা বিরাজ করে। এনিমা করলে বেশ ভালো উপকার হয়, এটা নিশ্চিত। জি, আমি নিজেই করছি, আমার কিটস আছে। ওকে, তাহলে আর্সেনিক অ্যালবামের জন্য একটু হালকা প্রস্তুতি নিয়েছিলাম, মানে আরো কিছু এটা হইছে যে আপনার ওই যে একটা সিম্পটম আছে আমাদের স্টোমাকের ক্ষেত্রে এসে যাচ্ছে স্যার, ওই যে স্যার আমার অলরেডি আগে চতুর্থ বর্ষে হবে, চতুর্থ পর্বে আলোচনা হবে। এই যে আলোচনাটা কিন্তু খুব ভালো লাগছে আমার, যে আপনারা সবাই অংশগ্রহণ করছেন। সেই সাথে আমি বিভিন্ন বই থেকে, আমার তো নিজের ভিতরে কিছু নেই, বিভিন্ন বই থেকে বলার চেষ্টা করছি। জি স্যার, ওই কম্পারেটিভ স্টাডি আসছে, কম বেশি ছোট ছোট নোট নেওয়া যেতে পারে, ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। জি ফারুক স্যার, ডোন্ট মাইন্ড। আলোচনা এক্সিলেন্ট হয়েছে, কারণ এরকম আলোচনা না করলে আমরা কিন্তু মেডিসিন সিলেক্ট করতে পারবো না। এরকম আলোচনা করলে স্যার আমাদের মেডিসিনটা চিনতে, রোগীকে চিনতে সহজ হবে। থ্যাংক ইউ স্যার। স্যার জ্বালাপা কাজ না করলে কি মেডিসিন যেন স্যার? সিফিলিনাম একটা জি স্যার হচ্ছে লাইকোপোডিয়ামের স্যার একটা সিম্পটম স্যার প্রমিনেন্ট কিন্তু স্যার আছে যে ইরিটেটিং এর বেলায় বাচ্চাদের স্যার লাইকোপোডিয়ামের বাচ্চাদের কিন্তু স্যার সকালবেলা ঘুম থেকে ওঠানো যায় না, এবং ওদের যদি জোর করে ঘুম থেকে ওঠানো হয় ওরা কিন্তু খুব লাথি মারে, মানে খুব বাজে ব্যবহার করে স্যার। এটা কিন্তু স্যার একটা বাচ্চাদের ক্ষেত্রে প্রমিনেন্ট একটা সিম্পটম। এখানে কি লাইকো কাজ আছে নাকি? জি জি স্যার, ওই যে আপনি লাইকো যে বললেন, দিনে ঘুমায়, মানে রাতে ঘুমায়, দিনে জ্বালাতন করে বাচ্চাদের জি জি আসমাল ম্যাডাম, সাইনাসের ব্যথায় স্যার যে নেতানির সাথে বায়োকেমিক্সটা কি বলছিলেন স্যার? সাইনাস, ও না, হেড পেনে, মাইগ্রেন, জি জি, ক্যালিফস্টিক্স স্যার। আর যে মিঠুন স্যার বলছিল সিপ্রিনিয়ামের সাথে মাস্ক করে, কথাটা আমি শুনতে পাইনি স্যার, ওইখানে কি তফাৎটা করছিল স্যার? যদি তার লালা পড়ে, মার্কসলের যে সিমটমটা রাত্রে বিছানায় লালা পড়ে, অর্থাৎ লালা যুক্ত যদি স্রাব হয়, অস্থিরতা থাকে, সেক্ষেত্রে আপনার মার্কসল। স্যার যেটা বলছেন যে বিমান থাকে আর কি, ও মার্কসলের পেশেন্টদের স্যার এখানে দুটাই সিফিলিটিক মেডিসিন, মার্কসল এবং সিফিলিনাম। আমরা এই দুটাকে পার্থক্য করতে পারি খুব সহজ ভাবে। সেটা হচ্ছে, সেটা শিশু রোগী হোক বা প্রাপ্ত বয়স্ক হোক, যদি সেটা সিফিলিনামের পেশেন্ট হয়, সিফিলিনামেও লালা আছে, মার্কসলেও লালা আছে, নাইট্রিক অ্যাসিডেও লালা আছে। মার্কসল আর সিফিলিনামকে ডিল করতে গেলে আমাদের
তবে সহজ যেটা হবে সেটা হচ্ছে সিপ্লিন নামের রোগী হবে একটু বোকা বাকেশ, একটু ডিলে প্রকৃতির। আর সেই জায়গায় মার্কসেলের রোগী সিপ্লিটিক ডায়াথিসিসের হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকে খুবই আপনার ইসরে পাকা প্রকৃতির, একেবারেই মানে বয়সের তুলনায় সে ছোটবেলা থেকে প্রচন্ড ইসরে পাকা এবং প্রচন্ড চালাক, চতুর্থ এবং খুব হিংস্র প্রকৃতির। এই দুই জায়গা থেকে আমরা মার্কসল এবং সিপ্লিন নামটাকে আলাদা করে ফেলতে পারবো। থ্যাংক ইউ স্যার। জি।